প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মাইনুল আলম, সিনিয়র সাংবাদিক। মাইনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। দর্শক, আজকে আলোচনা যাবার আগে আমরা দৈনিকগুলোর প্রধান শিরোনাম একটু দেখে নিতে চাই। প্রায় সবগুলো দৈনিকই আজকে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তারা শিরোনাম করেছে। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনি নিহত, সিআইএর তথ্য পেয়ে খামেনির উপর হামলা চালায় ইসরায়েল। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: ইসরায়েলি হামলায় খামেনি নিহত, ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মৃত্যু বেড়ে 148, জেরুজালেমে নিহত 9, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে 4 জনের প্রাণহানি, যুক্তরাষ্ট্রের 3 সেনার মৃত্যু। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত, হত্যাকারীদের জাহান্নামের রাস্তা দেখিয়ে ছাড়ব বিপ্লবী গার্ড, ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমিও রাজি ট্রাম্প, 2-1 দিনের মধ্যে নতুন নেতা তেহরান, হত্যার নিন্দা রাশিয়া ও চীনের, বিশ্বজুড়ে বিক্ষোভ, পাকিস্তানি পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 10। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: খামেনি হত্যা, ইরানের শোক মাতম, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, আয়াতুল্লাহ খামেনি সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, বিপ্লবী গার্ড প্রধান নিহত, বিভিন্ন শহরের সড়কে সাধারণ মানুষ ছবি হাতে কান্নার রোল, তেহরানে লাখো মানুষের সমাবেশ, নিষ্ঠুর হত্যাকাণ্ডের সমবেদনা রুশ প্রেসিডেন্ট পুতিনের। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত, যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত, রণতরীতেও হামলার দাবি ইরানের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: থেমে গেল প্রতিবাদের কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, পরিবারের সদস্য 48 শীর্ষ কর্মকর্তা ও 40 সামরিক কমান্ডার নিহত, রাজপথে লাখো মানুষের ঢল, শোক বিক্ষোভ, 40 দিনের শোক ও 7 দিনের ছুটি, নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা রাজি ট্রাম্প, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: দ্বিতীয় দিনেও চলছে ইহুদি মার্কিন জোটের অবৈধ আগ্রাসন, খামেনি শাহাদাতের শোকাচ্ছন্ন ইরান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, মাথা নোয়াবে না অগ্নিগর্ভ ইরান, হামলায় আরও নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার সহ 40 কর্মকর্তা। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম: খামেনির মৃত্যুই কি শেষ, সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদও নিহত, প্রতিশোধ নিতে মরিয়া ইরানের পাল্টা হামলা, সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের। বাংলাদেশ প্রতিনিধির শিরোনাম: আয়াতুল্লাহ খামেনি নিহত, কে হচ্ছেন নতুন নেতা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান খামেনির মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতিসহ নিহত 30, রাষ্ট্রীয় শোক 40 দিনের। দৈনিক নয়াদিগন্ত: মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক, নেতৃত্ব বদলের আইনি প্রক্রিয়া শুরু, ইরানের পাল্টা প্রতিশোধ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, আয়াতুল্লাহ আলী খামেনি ইরান গড়ার মহান কারিগর। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ববাজারে অস্থিরতা, ইরানের সৌদির হামলায় প্ররোচনা, পাকিস্তানে মার্কিন দূতাবাস ও জাতিসংঘ কার্যালয়ে হামলা, এরপর কি? খামেনি নিহত, শোকের মাতম, বিমানবন্দরে হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: আয়াতুল্লাহ খামেনি নিহত। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ইরান ভোজ টু অ্যাভেঞ্জ খামেনি কিলিং। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: খামেনি কিল্ড ইন ইউএস ইসরায়েল অ্যাটাক। নিউজের প্রধান শিরোনাম: খামেনি কিল্ড ইন ইউএস ইসরায়েল অ্যাটাক। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আজকে সবগুলো দৈনিকেই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে তারা শিরোনাম করেছে। যুদ্ধের এই মুহূর্তে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। পরশু রাতে, আমাদের সময়, বাংলাদেশ সময় শনিবার রাতে, যখন আমরা খবর পেলাম যে সর্বোচ্চ নেতা ইরানের খামেনিকে হত্যা করা হয়েছে এবং এটা ঘোষণা দেওয়া হলো অন্য মিডিয়া থেকে, পশ্চিমাদের মিডিয়া থেকে, বিবিসি, সিএনএন, বিভিন্ন মিডিয়া, এরপর সরকারি তরফে আসলো। এরপর গতকাল থেকে সারাদিন হচ্ছে মূলত দুটো দিক। একটা হচ্ছে ইরান জুড়ে যে শোক, মাতম, ক্ষোভ,
এবং কষ্টকর যে পরিস্থিতি, তাদের যে নেতাকে মেরে ফেলা হয়েছে, এটা একটা। আর যুদ্ধে যে পরিস্থিতি, ইরান চতুর্দিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 5-6টা দেশে যে আমেরিকান যে স্থাপনা, আমেরিকান যে ঘাঁটি, মার্কিন ঘাঁটি কেন্দ্র করে যে আক্রমণগুলো চালিয়েছে, এটার একটা দিক। তাহলে এখন ইরান দুটো দিক সামলাচ্ছে। একটা হচ্ছে নিজেদের দেশ পুনর্গঠন কিংবা নেতা চলে যাওয়া, নেতার পরিবর্তে নতুন তার উত্তরসূরি আনা, এবং সেই ইরান ওইভাবে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা গ্রহণ করা। আরেকটা হচ্ছে এই যে আক্রমণে কাবু কিংবা পরাভূত না হয়ে সে যে পাল্টা আক্রমণ করতে চাচ্ছে, এবং প্রতিশোধের যে একটা ব্যাপার, প্রতিশোধ মানে ওই বাহিনীর উপর প্রতিশোধ না, ইসরায়েল বাহিনী কিংবা আমেরিকান বাহিনীর বিরুদ্ধে যে প্রতিশোধ নেওয়ার কথা, পাশাপাশি তাদের যে এলাই আছে মধ্যপ্রাচ্য জুড়ে, মুসলিম দেশগুলো 5টি, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওখানকার যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, মার্কিন স্থাপনা প্লাস এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় যে এর প্রভাব, ওখানে একটা আক্রমণ চালাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে এর জুড়ে এর প্রতিবাদটা ছড়িয়ে দেওয়া। এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সব দেশ যখন, মুসলিম দেশগুলো যখন ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে এমন একটা ঘটনা ঘটালো, আক্রমণের ব্যবস্থা করালো, কারণ শান্তি আলোচনা 3 দিন আগে চলছিল জেনেভায়, সে শান্তি আলোচনার বিপরীতে হঠাৎ করে যখন এটা করছিল, ইরান ধারণা করছিল এবং প্রস্তুতি নিয়ে রেখেছে। তা এখন এই যুদ্ধ কতদিন চলবে সেটা হচ্ছে ব্যাপার। তাই এটা কোনো সরাসরি দুই পক্ষের যুদ্ধ না, এটা হচ্ছে একদিকে আক্রমণ চলছে ইরানের উপর, তেহরানের উপর, এবং একটা পর্যায়ে সফলতা হচ্ছে যে খামেনিকে মেরে ফেলা হয়েছে। তার উপর তার যতগুলো যে বড় বড় যে শক্তি এবং সামর্থ্য আছে, সামরিক সামর্থ্যকে শেষ করা, পারমাণবিক সক্ষমতাকে নির্মূল করা, এবং সেটাকে ইউরেনিয়াম সমৃদ্ধ যে পরমাণু শক্তি আছে সেটাকে স্তব্ধ করে দেওয়া, যেটা ইরানের মূল শক্তি কিংবা ইরানের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে। পাশাপাশি এই যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আছে, এই দেশগুলোকে যে আক্রমণটা কতটুকু ইরান টেনে নিতে পারবে, ইরান এগিয়ে নিয়ে যেতে পারবে সে পরিস্থিতিতে। সুতরাং এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বললে ভুল হবে। কোনো কোনো বিশারদ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি? একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন বছরের পর বছর যখন এটা চলেছে, তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা মনে করি আজকে তৃতীয় দিন, থার্ড ডে চলছে, এটা কতদিন? 1 সপ্তাহ চললে এর গতি প্রকৃতি কী হবে, এর প্রভাব প্রতিক্রিয়া কী হবে, এর কোন দিকে আমরা যাব, বাংলাদেশ তো বটে এবং অন্যান্য দেশগুলো কীভাবে। তো বললো 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। 1 মাস, 4 সপ্তাহ। আচ্ছা, তাহলে আমি 1 সপ্তাহ আমার মাথায় এই পর্যন্ত আছে, এবং এটা ভাবতে পারি না কিভাবে এটা কতটুকু প্রভাবিত করবে, ক্ষতি এবং এর প্রতিক্রিয়া কি হবে। আর যদি 4 সপ্তাহ হয় এই যুদ্ধ, এবং যদি ধারণা করা হয় 4 সপ্তাহ চলার পর, এবং এই তালে যদি চলতে থাকে, এই প্রক্রিয়া, এই মাত্রায় যদি আক্রমণ, পাল্টা আক্রমণ, এভাবে যদি প্রতিশোধ কিংবা আবার আক্রমণ চলতে থাকে, তাহলে কি হবে? কারণ ইসরায়েল আমেরিকা বাহিনী তাদের যে পরিকল্পনা, মিশন, সে হচ্ছে যে খামেনিকে হত্যা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু নতুন সরকার আসা পর্যন্ত, রেজিম চেঞ্জ মানে সরকার পরিবর্তনকে, নতুন সরকার গঠন করা পর্যন্ত তারা থামবে না। প্লাস ইরানের পারমাণবিক যে শক্তি আছে এটাকে নির্মূল করা। আর এই নতুন সরকার আসা, খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের যে বহুপাক্ষিক যে দলগুলো আছে, বহু মত, বহু পক্ষ, তারা কি ঐক্যবদ্ধ? দৃশ্যত এখন তারা ঐক্যবদ্ধ। এই খামেনির হত্যাকাণ্ডের পর খামেনির বিরোধিতা আছে, বিপক্ষ দল ছিল, কিন্তু এভাবে হত্যাটা কোনো ইরানি মেনে নিতে পারছে না, ইরানের কোনো অংশ, কোনো মানুষ মেনে নিতে পারছে না, কোনো বাহিনী কিংবা কোনো শক্তি, গ্রুপ, গোষ্ঠী কেউই মেনে নিতে পারছে না। যার ফলে একটা ঐক্যবদ্ধ, সুসংহত ইরান পরিস্থিতি তৈরি হয়েছে। না, এখন প্রশ্ন হচ্ছে যে যদি খামেনির মৃত্যুতে যদি ঐক্যে ফাটল না ধরানো যায়, তাহলে খামেনিকে হত্যা করার উদ্দেশ্যটা কি? এটাই কথা। উদ্দেশ্য কি খামেনি কিংবা ওই বাহিনী, ওই শক্তিকে, ইরানের ক্ষমতাসীন শক্তিকে হত্যা করা, নাকি পুরা ইরান নির্মূল করে দেওয়া? সেটা হচ্ছে মূল কথা। পুরা ইরান নির্মূল করার উদ্দেশ্যে যখন নেতৃত্বকে শেষ করা হলো, এখন তাহলে কি নতুন নেতৃত্ব আসবে?
ইরানের জনগোষ্ঠী কি নির্মূল হবে, সাধারণ জনগোষ্ঠী? সেটা যদি হয় এবং তাদের যে শক্তি সামর্থ্য আছে, এই নেতৃত্ব নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব এই শক্তি সামর্থ্য কি আত্মসমর্পণ করবে? একটা নতজানু আত্মসমর্পিত সরকার আসবে? সেটা তো মনে হয় না। সেই ঐক্যটাই এখন তৈরি হয়েছে তাদের শক্তি। এখন সরকার পরিবর্তনের পর যে পরিস্থিতি হবে, সরকারের বিরোধিতা ছিল গত ডিসেম্বর থেকে, ক্ষোভ বিক্ষোভ, বিভিন্ন সংকট, অর্থনৈতিক সংকট, টানাপোড়েন ছিল। সেটা অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনার উপর বলতে পারেন, ব্যবস্থাপনার কারণে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, তাদের অস্তিত্বের প্রশ্ন, জাতীয় ঐক্যের প্রশ্ন, এবং অস্তিত্ব যখন প্রশ্নবিদ্ধ হয়, অস্তিত্ব যখন সর্বাগ্রে সবার সামনে প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। যা আছে, খড়কুটো যা আছে, সহায় সম্বল যা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যে খুব বেশি মোড় নিবে কিংবা থামবে, আমি এটা মনে করি না। কারণ সামর্থ্যের একটা ব্যাপার আছে। যুক্তরাষ্ট্র, আমার ধারণা, যুক্তরাষ্ট্র খুব বেশি অগ্রসর হবে না কিংবা সেই শক্তি সামর্থ্য দিয়ে ইসরায়েলের পিছনে থাকবে না। কারণ যুক্তরাষ্ট্র একটা পর্যায় পর্যন্ত অংশ নেয় কিংবা শক্তি নিয়ে এগিয়ে আসে। সেই যুক্তরাষ্ট্র এখন এটা কি ধারাবাহিকভাবে বহুদিন, 4 সপ্তাহ থাকবে? এটা আমার দেখার বিষয় কিংবা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা এই যে খামেনির যে মৃত্যুটা দেখলাম, সেটা দেখলাম যে উনি অফিসেই ছিলেন। উনি ওনার রাষ্ট্রীয় ভবনে, হ্যাঁ, জাতীয় ভবনে তো ছিলেন। উনি তার উপর হামলা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, তারপরে তিনি অফিসেই ছিলেন। এই বিষয়টা কি আপনি তার এটা হচ্ছে এই ধরনের নেতৃত্বের যে দৃঢ়তা, তার উপর হামলা হতে পারে। উনি নিরাপদে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিংবা হয়তো ওনার পরিষদ বলেছে, যে পরামর্শ দিয়েছিল আপনি চলে যান, যেহেতু মুহুর্মুহু আক্রমণ চলছে, দিক বিদিক শূন্য মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং ছোটাছুটি করছে, হত্যাযজ্ঞ এবং ভবন স্থাপনা আক্রান্ত হচ্ছে। তখন উনি খুব সহজে চলে যেতে পারতেন, কিন্তু উনি হয়তো যে রেভলিউশনারি গার্ডের প্রধান হিসাবে উনি ভেবেছেন যে না, আমরা আক্রমণ করছি, আক্রমণের মুখে আক্রান্ত হচ্ছি, পাল্টা আক্রমণ করছি, আমরা পিছপা হব না। এটা তার দৃঢ়তা, সিদ্ধান্ত কিংবা বিশালত্বের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। জি, আরেকটি বিষয়, যে এই যে খামেনির মৃত্যু, এতে করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের অর্জনটা কি? কারণ এর আগের যে যুদ্ধটা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, কয়েক মাস আগে, সেখানে কিন্তু তাকে হত্যা করা হয়নি। আর আমরা দেখলাম আজকে সবগুলো গণমাধ্যম এসেছে যে সিআইএ ইসরায়েলকে শনাক্ত করার বা লোকেশন জানিয়ে দিয়েছে, ইসরায়েল সেখানে বোমা হামলা করেছে। তো এবং অনেক পত্রপত্রিকা এবং অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে মোসাদেরও আপনার যা ইরানের ভিতরে ব্যাপক প্রভাব রয়েছে। তো এইগুলি কি ইরানের দুর্বলতা? না, আপনি বলেছেন যে এই আক্রমণের উদ্দেশ্য কি, তাহলে পরাশক্তি কিভাবে, যে আমি একক শক্তি থাকব এই পৃথিবীতে, কিংবা যে কোনো একটা সমাজে কিংবা পরিবারে একজন কর্তৃত্ব থাকবে, দুই কর্তৃত্ব কিংবা একাধিক কর্তৃত্ব কেউ মানতে চায় না। আর বাংলাদেশে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমরা কয়েক দশক ধরে যেটা দেখে আসছি, যে দুই পরাশক্তি, একটা ভারসাম্যমূলক ব্যবস্থা ছিল। একক পরাশক্তি যখন আসে, তখন যারা পরাশক্তি কিংবা যারা শক্তিবান হয়ে ওঠার চেষ্টা করছে, তাদেরকে দমন করা। যেমন ভেনেজুয়েলা একটা ভিন্ন মতের দেশ, ভেনেজুয়েলা কি যুদ্ধ করেছে? ভিন্ন মতের দেশ, আপনার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ইরান একটা শক্তি এবং প্রতিবাদী কণ্ঠ, এবং সব সময় ইরানকে একটা ভয় কিংবা প্রতিপক্ষ হিসেবে ভাবা হয়েছিল। কে ভেবেছিল? ইসরায়েল যুক্তরাষ্ট্র তো ভেবেছেই, এবং মধ্যপ্রাচ্যের যে সেই মুসলিম উম্মা, আমি তথাকথিত মুসলিম উম্মা কোট আনকোট বলতে চাই, এই মুসলিম উম্মার দেশগুলো কিভাবে একটা নিজস্ব ধর্ম, সংস্কৃতি কিংবা অঞ্চলকে অস্বীকার করে দূরের পরাশক্তির সাথে হাত মিলিয়ে এই ধ্বংস প্রক্রিয়ায় নেমেছে। আপনি মনে করেন আজকে 5টি দেশ কেন আক্রান্ত হলো মধ্যপ্রাচ্য কিংবা গালফ রিজিয়নের? কারণ এরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এলাই। এরা চেয়েছে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরানকে যে ধ্বংস করার, যে যুক্তরাষ্ট্র কিংবা এই ইরানের শক্তিকে নষ্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সমর্থনকারী। কিন্তু যেটা হয়েছে, যে শান্তি আলোচনা কিংবা ডায়ালগের যে ব্যাপারটা ছিল, চলে আসছিল,
এটা লোক দেখানো, কার্যকর ডায়ালগ ছিল না। জি। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেছেন কিনা? উনি গতকাল বলেছে উনি এই পিস প্রসেসে, শান্তি আলোচনায় অংশীদার ছিল এবং মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। উনি বলেছেন আমি এই পর্যন্ত যে আলোচনা এগিয়ে আনছি এবং উনি পুরোপুরি সফল না হলেও ডায়লগের মধ্যে যাচ্ছিলাম, কিন্তু এই কী হলো, এটা আমি হতবিহ্বল হয়ে গেছি, তাই না? সুতরাং এটা লোক দেখানো আলোচনার অংশ ছিল। আমরা অনেকগুলি গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বাগত জানিয়েছে এবং ট্রাম্পকে চাপ দিয়েছে ইরানে হামলা করার জন্য। বেশ কয়েকটি অনেকগুলি পত্রিকা দেখতে পেয়েছি। তো এই মোহাম্মদ বিন সালমানের কি ইন্টারেস্ট? না, এখন ইরান সৌদি একটা পুরনো দ্বন্দ্ব আছে। আপনি মনে করবেন যে আজ থেকে 8-9 বছর আগে ইরান সৌদি যে আক্রমণ ছিল এবং পবিত্র হজের সময় একটা বিরাট দ্বন্দ্বমুখর যুদ্ধ অবস্থা ছিল। হ্যাঁ, ইরান সৌদি পুরনো দ্বন্দ্ব। এটা ধর্মভিত্তিক, আঞ্চলিক শক্তি কিংবা আধিপত্যবাদ ভিত্তিক হতে পারে, ভাবতে পারেন। কারণ এখানে একটা জটিল পরিস্থিতি। সৌদি আরবের সবচেয়ে সমস্যা কি? ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণ কিংবা হুতিদের দ্বারা আক্রান্ত হচ্ছে। তাদেরকে শক্তি যোগাচ্ছে কি? ইরানের সমর্থন আছে তাদের প্রতি। মাফ করবেন। তা এখন ইরানের মতো একটা শক্তি, সামর্থ্য, প্রযুক্তিগত অধিকারী এমন একটি দেশ যখন দূর পরাশক্তির বিরুদ্ধে হুমকি উপেক্ষা করে যখন পাল্টা আক্রমণের ব্যবস্থা নিচ্ছে, তখন সৌদি আরবের জন্য একটা অস্বস্তিকর। সৌদি আরব চায় তার মতো নতজানু একটি রাষ্ট্র ব্যবস্থা ইরান কায়েম করুক। আমি শিয়া সুন্নির দ্বন্দ্ব সেটা আছে, কিন্তু এই যে নতজানু রাষ্ট্র ব্যবস্থা, কূটনীতি চালু করুক, ইরানের চরিত্র তো তা না। কারণ সৌদি আরবের পাশাপাশি কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত যে দেশগুলো আছে, এরকমভাবে তারা পরিচালিত হোক। ইরান সেটা না। ইরানের প্রাকৃতিক শক্তি কিংবা তেল কিংবা ইউরেনিয়াম শক্তি কিংবা জ্বালানি সক্ষমতা আছে। ইরানের এই জ্বালানি সক্ষমতা এটা বহু পুরনো, এবং এই জ্বালানি সক্ষমতা এই কারণে যে তারা যেটা অর্জন করেছে প্রাকৃতিকভাবে কিংবা নিজেরা এক্সপ্লোর করে যেটা করেছে, এবং এই শক্তিটা ওরা নিজেরা কাজ করছে কিংবা নিজেরা অন্য দেশের সাথে বাণিজ্য করছে। আমেরিকাকে এটা ভাগ বসাতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্র প্রতিটি তৈল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশে এক্সপ্লোরেশন বলেন কিংবা শেয়ারিং বলেন, এগুলো করছে, এবং ইরান এ পথে যাচ্ছে না। সুতরাং ইরান আপনার কথা শুনছে না, আপনার কাছে নতজানু হচ্ছে না, যার ফলে যুক্তরাষ্ট্র তার সহযোদ্ধা, এলাই এবং মিত্র রাষ্ট্রগুলো অস্বস্তিকর অবস্থায় আছে। এই জন্য ইরানকে শাসাতে হবে, ইরানকে দমন করতে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছিল। যার ফলে এই যুবরাজের সালমানের যে অনুরোধ কিংবা এটা ওই অঞ্চলের সবারই মনোভাব। সালমান নেতৃত্বে আছে, এই জন্য উনি বলেছে, উনি হাততালি দিচ্ছে যে ইরান এবার শায়েস্তা হলো, তোমাদের নেতাকে মেরে ফেললো। কিন্তু ব্যাপারটা কি তাই? আমি মনে করি ইরানের গত 10 বছরে অনেকগুলো নেতৃত্ব, সামরিক নেতা, ওদের রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকে আক্রান্ত হয়েছে। পরমাণু বিজ্ঞানী থেকে, পরমাণু উদ্ভাবক থেকে শুরু করে আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, এই নেতৃত্ব হারিয়েছে। কিন্তু ইরান কি দুর্বল হয়েছে? দিনে দিনে দুর্বল হয়েছে। হ্যাঁ, ক্ষয় হয়েছে। একটা যুদ্ধের মধ্যে নামলে ক্ষয় হবে, কিন্তু সেটা কি দমন করা গেছে? ইরানকে ওইভাবে দমন করা যায়নি। আমার মনে হয় সামনেও দমন করা যাবে কি না সেটা বোধহয় দেখার বিষয়, সময়ের উপর ছেড়ে দিতে হবে। কিন্তু এই যুদ্ধ, এটা যে এই যুদ্ধ কিংবা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা, আক্রমণ পাল্টা আক্রমণ তো যুদ্ধই, এবং পুরো মধ্যপ্রাচ্যে যে ছড়িয়ে পড়েছে, মধ্যপ্রাচ্যের স্থাপনা। আজকে বাংলাদেশের একজন নাগরিক মারা গেছে, অনেক দেশের প্রবাসীদের যারা আছে, বিদেশিদের জীবন হুমকি। আপনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গতকালের যে পরিস্থিতির সরাসরি ভিডিও দেখলাম, ওখানে যে পরিস্থিতি আছে, ওখানে বিমান উঠানামা তো বড় কথা, ওখানে বিমানবন্দরে যারা অবস্থান নিচ্ছে তাদের জীবন হুমকির মুখে। তারা পালিয়ে বেড়াচ্ছে, এই চিপায় ওই স্থাপনায় নিরাপদ আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, ছুটছে। সুতরাং এটার পাল্টা যে অবস্থা, এটা আমাদের বুঝতে হবে এবং আমাদের দেখতে হবে আমরা যতটা নিরাপদ থাকব। আমরা বাংলাদেশের নাগরিক, এখান থেকে আমরা দেখছি
আমাদের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূরে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এটা ছড়িয়ে পড়ছে, দেখেন পুরো মধ্যপ্রাচ্যের প্রাণ অঞ্চলগুলো এখন আক্রান্ত। যে যুদ্ধ হচ্ছে সেখানে দুটো বলয়, একটা হচ্ছে আমেরিকান বলয়, আর ইরানের যে মিত্ররা আছে তাদের অবস্থানটা কি? তারা কি ইরানের পাশে মিত্র আছে কি? বলতে আমি মনে করি যে ইরানের বড় মিত্র রাশিয়া কিংবা চীনকে ধারণা বলতে পারেন। তারা তো আর ইরানের পক্ষে এই পাল্টা আক্রমণে সামরিক শক্তি নিয়ে হাজির হবে না কিংবা পাশে দাঁড়াবে না। তারা যে কাজটা করতে পারে, জনমত বিশ্বমত তৈরি করতে পারে, জাতিসংঘ নিরাপত্তা অধিবেশনের বৈঠকে সেটা জোরালো ভূমিকা নিতে পারে এই। এবং একটা ইরানের পক্ষে আসলে হয় কি, ইরানের পক্ষে মিত্র কিংবা এটা তো সারা বিশ্বের সাধারণ মানুষ ইরানের পক্ষে। এভাবে আক্রমণকে কি আপনি পছন্দ করেন? এভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে মেরে ফেলা, নেতা মেরে ফেলার, শত শত নারী, শিশু, স্কুল, হসপিটাল আক্রমণ করা, সেটা কি সমর্থনযোগ্য? সমর্থনযোগ্য না। সুতরাং ইরানের মিত্র এই দুটি পরাশক্তি যদি বলেন বৃহৎ রাষ্ট্র, তারা তো আর আমেরিকার বিরুদ্ধে পাল্টা আক্রমণে যাবে না, ইরানের পক্ষেও নামবে না। হ্যাঁ, এবং যে নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে আরও কয়েকটি দেশ, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হয়েছে এই আক্রমণ গ্রহণযোগ্য না, সমর্থনযোগ্য না। কোন আক্রমণ? ইসরায়েল যে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে, যুক্তরাষ্ট্রের সহায়তা, যে প্রথম যে আক্রমণ 3 দিন আগে যেটা হলো, সে আক্রমণ গ্রহণযোগ্য না, এটা বলেছে। সুতরাং বিশ্ববাসী এবং সকল দেশ এ আক্রমণের বিরুদ্ধে কথা বলছে, অবস্থান নিয়েছে। আর নিজেরা আক্রান্ত হয় সৌদি আরব সহ 5টি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ, ওরা পাল্টা অবস্থান নিয়েছে এবং এ ধরনের ইরান কর্তৃক আক্রান্তের দ্বিতীয় আক্রমণ। প্রথম আক্রমণ তো ইরান আক্রান্ত হয়েছে এবং ইরান পাল্টা ইসরায়েলি স্থাপনা প্লাস মধ্যপ্রাচ্যের তাদের মিত্র 5টি দেশে যে পাল্টা আক্রমণ চালিয়েছে, এটার প্রতিবাদ করছে। কিন্তু প্রথম ঘটনার প্রতিবাদ, যেখানে উৎস যদি মনে করেন শনিবার যে ইরানের উপর যে পাল্টা আক্রমণ এবং সাঁড়াশি অভিযান, এয়ার স্ট্রাইক থেকে শুরু করে, সেটাকে আপনি কীভাবে বলবেন? সেটাও তো প্রথম আপনাকে নিন্দা জানাতে হবে, অবশ্যই সেটা করতে হবে। একটি সার্বভৌম, এখন বলা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের 5টি দেশের সার্বভৌম লঙ্ঘন করেছে ইরান, কিন্তু ইরানের সার্বভৌম যে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সেটাও তো বলতে হবে। এই ভারসাম্যমূলক অবস্থান সবারই থাকা উচিত বলে আমি মনে করি। জি, আরেকটা খবর দেখলাম যে সেটা হচ্ছে যে 3 মার্কিন সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। এবং ইরান দাবি করেছে যে তাদের আব্রাহাম লিঙ্কন যে নৌবহর আছে সেখানেও তারা হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যে মার্কিন 3 সেনা নিহত হয়েছে, তো যুদ্ধে তো ক্ষয়ক্ষতি দুই পক্ষই কাটছাট করে প্রকাশ করে, তো সেই সংখ্যাটা কি মানে এরকমই নাকি? একটা অবধারিতভাবে এবং মানে খুব নিয়মিত এবং প্রচলিত একটা ধারণা আছে, যুদ্ধে কে পরাজিত হয়, এক পক্ষ আরেক পক্ষ না। যুদ্ধে সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত, বড় পরাজয় ঘটে সত্য তথ্য, সত্য খবর যুদ্ধে আসে না, কারণ যুদ্ধে পরাজিত হয়। এই যুদ্ধের দামামার মধ্যে আসল খবরটা। এখন ইরান পক্ষ মার্কিন স্থাপনায় আক্রমণ করে বলেছে যে আমরা এতজনকে মেরেছি, আবার মার্কিন পক্ষ কিংবা ইসরায়েল পক্ষ ইরানে স্থাপনা করে আমরা এই করেছি, খামেনিতে মেরেছি, আরও করেছি। এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল, এবং এই কৌশলটা তখনই অবলম্বন করে যখন ঘটনা ঘটতে থাকে, আক্রমণ পাল্টা আক্রমণ, যুদ্ধ যখন চলতে থাকে, তখন মনোবল উঠানোর জন্য কিংবা একটা ক্রেডিট নেওয়ার জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য, শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য এই কথাটা বলা হয়। এখন আসল সত্যটা আপনি কিভাবে জানবেন? একটা পর্যায়ে একটু পরিস্থিতি পরিবর্তন হলে আমরা আসল সত্যটা জানি। তাছাড়া আমরা বিশ্ববাসী কোন মাধ্যমে আমরা খবর পাই? বিশ্ব মিডিয়া মানে পশ্চিম মিডিয়া, এবং পশ্চিম মিডিয়া যেহেতু একটা পক্ষের অংশ, সুতরাং তারা ওদিকে টিল্টেড হয়ে দিবে। আমি মনে করি যে খবর আমরা যখন জানবো, আমরা জনগণ হিসাবে, আমরা সাধারণ নাগরিক হিসাবে, তখন উন্মুক্ত সোর্স থাকা দরকার। সেটা এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় নেই। ইরানের মিডিয়াগুলো যদি আমরা ফলো করি, যে ইংরেজির মাধ্যমে যেটা আসে, সেটা একটা ভাষ্য পাই এবং এতে অতিরঞ্জন আছে। আর সবচেয়ে বেশি অতিরঞ্জন আছে যে পশ্চিমা মিডিয়া, ইসরায়েলের পক্ষের যে
বক্তব্যগুলো আসছে, ঘটনার কিংবা যে হিসাব বিবরণ দেওয়া হচ্ছে, এখানেও তাই পরিস্থিতি। সুতরাং যুদ্ধের সত্য পরাজিত হয়, সত্য খুব বেশি প্রতিষ্ঠা করা যায় না এই যুদ্ধের মধ্যে। আপনাকে আমরা শেষের দিকে এই যুদ্ধে আসলে কার লাভ কার ক্ষতি, এবং আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু মধ্যপ্রাচ্যের 5টি দেশেই ইরান হামলা চালিয়েছে, তাহলে অস্ত্র ব্যবসা কি আমেরিকার জন্য আরও দুয়ার খুলে গেল কিনা? না, আমেরিকা বরাবরও তো এই প্রসঙ্গটাই বলি, বরাবরই অস্ত্রের ডিল করছে সব দেশের সাথে, সব অঞ্চলের সাথে, এবং চাপ দিয়ে করে, পরিস্থিতি তৈরি করে। এটা তাদের একটা ঐতিহাসিক ধারাবাহিক ব্যবসা বাণিজ্য। আর ট্রাম্পের যুগে এগুলো আরও বেড়েছে, বাড়বে। আর কার লাভ কার ক্ষতি, এটা হচ্ছে লাভ হচ্ছে যারা অশান্তি চায়, শান্তি চায় না, তাদের লাভ। আর ইসরায়েল এমন একটি শক্তি, এই মধ্যপ্রাচ্যের চতুর্দিকে মুসলিম দেশ পরিবেষ্টিত একটি রাষ্ট্র, যেটা অমুসলিম ইহুদি রাষ্ট্র, তাদের যে সামরিক শক্তি, তাদের যে প্রযুক্তিগত শক্তি, এটাকে কাজে লাগিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করছে। পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধনে এবং সরাসরি সহায়তায়, ব্যাকআপে এই কাজটা করছে। সুতরাং ইসরায়েল যদি আরও শক্তিমান হয়, যুক্তরাষ্ট্রের লাভ, এবং মধ্যপ্রাচ্যের অন্য শক্তিশালী দেশগুলোর চেয়ে ইসরায়েল যদি শক্তি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এটা সুযোগটা বেশি, ওদের লাভ। আর পাল্টা যে ক্ষতি হচ্ছে জনগণের কিংবা পুরো বিশ্ববাসীর, কারণ এখানে অর্থনৈতিক বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি, মানুষের জীবন চলাচল। আপনি ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে গতকাল থেকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এই হরমুজ দিয়ে সম্ভবত 40% পণ্য, বিশেষ করে জ্বালানি তেল পরিবহন হয়। তাহলে এখন পরিস্থিতি কি দাঁড়াবে? এটা বন্ধ হয়ে গেছে এবং বলা হচ্ছে যে 10% দাম অলরেডি বেড়ে গেছে, বেড়ে গেছে, এবং $60 যে জ্বালানি তেলের বিশ্ব বাজারে যে মূল্য, এটা $100 ছাড়িয়ে যাবে। এটা প্রজেকশন, এবং এটা আন্দাজ করা হচ্ছে এভাবে। সুতরাং আপনি বুঝছেন তো, জ্বালানি যেখানে সংকটে পড়বে কিংবা এটা দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে, অথবা 30%, 10%, 30-40% যখন বেড়ে যাবে, তখন কি হবে? তখন এই যেই দেশগুলো পুরো বিশ্বের, এটা তো কোনো এক দেশের জ্বালানি না, তো পুরো বিশ্ব, বাংলাদেশেও জ্বালানি আসতো, বাংলাদেশের জাহাজগুলো যখন দেরিতে আসবে, বেশি দামে আসবে, সংকট তৈরি হবে। আর এই সংকট তো প্রতিটি মানুষের, প্রতিটি পণ্যের, প্রতিটি জীবনধারার প্রতিটি পর্যায়ে এটা পড়বে। সুতরাং এটা আমাকে শঙ্কিত করছে সামনের দিনগুলোতে। সুতরাং এটা ব্যবস্থাটা নেওয়া দরকার, এবং এই ব্যবস্থা নিলে যখন যুদ্ধ থেমে যাবে কিংবা লাভ ক্ষতি হিসাব না করে আপাতত আক্রমণ, পাল্টা আক্রমণ, স্বাভাবিক পরিবহন প্রক্রিয়া, এই হরমুজ প্রণালী জাহাজগুলো যখন চলবে, তখন আমাদের জন্য স্বস্তি আসবে বলে মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।